আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ১২। বাস মাত্রই চলা শুরু করেছে। বাইরে থেকে ফুরফুরে হাওয়া এসে ভিড়ছে ভেতরেই। দিতি সাক্ষর সাথে এইসেই বলাবলি করে জানালার দিকটাতেই বসল। যদি জানালার দিকে না বসতে দিত দেখা যেত পেঁচার মতো মুখ করেই সারাটা পথ গেল। দিতি অবশ্য খুশিই জানালার পাশে বসতে পেরে। বাতাসে ছেড়ে দেওয়া চুলগুলো একটু আধটু উড়ে সাক্ষর মুখেও লাগছে। সাক্ষ্য শুধু শান্ত চোখেই তাকাল। দিতি এতটা সময় চুপ থাকলেও এবারে শুধাল। বন্ধুর বু পরিচয় না পেলে নিশ্চয় এই আন্টিটাও আজ ছেলের বু করতে চাইতেন আমায়। দুঃখ। উনি আগেই জেনে গেলেন। ধুর, মনটা খারাপ হয়ে গেল। সাক্ষ্য ভ্রু নাচিয়ে চাইল। প্রায় সঙ্গে সঙ্গেই চাপা গলায় প্রশ্ন ছুড়ল। অন্যের ছেলের বউ হওয়ার এত শখ? শখ থাকবে না? কারোর ছেলের বউ হয়ে একটা মিষ্টিমত সংসার করার শখ আমার বহুদিনের। সাক্ষ্য ফের ভ্রু নাচাল। ওভাবেই বলল। তাই নাকি? তো শখ পূরণ করছেন না কোন দুঃখে? হু। গম্ভীর চাপা স্বরে উত্তর এল। বাসায় ফিরেই সংসার করার প্রস্তুতি শুরু করে দিবেন। নয়তো পরে প্রস্তুত হওয়ার সময় দেওয়া হবে না আগে। দিতি ভ্রু বাকাল প্রায় সঙ্গে সঙ্গেই। বলে উঠল। কি বলতে চাইছেন? তেমন কিছু না। আমার আম্মুর পুত্রবধূকে বহুদিন তার সংসারে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংসারের প্রতি এই অনীহা তো আর মানা যায় না। আপনার যখন এত সংসার করার শখ তখন আম্মুর পুত্রবধূর সংসারটা এবং পুত্রটাকে সামলানোর দায়িত্ব নিলে বড্ড ভালো হয়। দিতি শুনল। শুনেই বলে উঠল। আপনার আম্মু বড়ই ভালো মানুষ। তার খাতিরে তার পুত্রবধূর সংসারটার দায়িত্ব না হয় নিব, কিন্তু আপনার আম্মুর পুত্র কি পুত্রবধূকে ভালো টালো বাসত বা বাসে? প্রশ্ন শুনে সাক্ষ্য হেসে ফেললেন। তবুও মুখ চেপে উত্তর করল। পুত্রকে পুত্রবধূ অনেক ভালোবাসে গি। দিতি নাক লাল করল। ভালোবাসে? তো এটাকে কি পেয়েছে সাক্ষ্য? ভেবে নিয়েছে যে দিতি ভালোবেসেছে বলে পচে গিয়েছে? চটফট বলে উঠল। কানে কম শুনেন, পুত্রর কথা বলেছি উ। এটা পুত্রকে জিজ্ঞেস করে নিয়েন গু। দিতি কটমট করে চাইল। এই পুরুষের পেটের কথা যে সহজে বের হবে না তা বুঝে উঠল যেন। বলল। পুত্রকেই জিজ্ঞেস করেছি। উত্তর দিন এবার উ। সরি, উত্তর দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা দেখছি না ম্যাম। দিতি প্রায় সঙ্গে সঙ্গেই মুখ কুচকাল। বলে উঠল। এমন অহংকারী পুত্রর দায়িত্ব না নেওয়াই ভালো। এর চেয়ে ভালো একটা ছেলে দেখে তার দায়িত্ব নিবু। সাক্ষ্য এবারে বাম হাতটা প্রসারিত করে নিয়ে গেল দিতির কোমরেই। অতঃপর কোমর চেপে বসেই চাহানিটা বাসের সবার দিকে বুলাল একবার। সবাই মোটামুটি সবার কাজেই ব্যস্ত। পর মুহূর্তেই দিতির দিকে চেয়ে বলল। আবার বলুন। দিতি প্রায় সঙ্গে সঙ্গেই রেগে তাকাল। বলে উঠল। বাসে এসব কি? আশ্চর্য। ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল পুনরায় সাক্ষ্য। কোনস্ম? হাত সরান কোমর থেকে। না সরালে? চিৎকার করব। সাক্ষ্য হাসল এবারে। ওভাবেই বসে থেকে বলল। করতে পারেন। নো প্রবলেম। দিতি খুব রেগে আছে এমনভাবেই বসে থাকল। মাঝে মাঝেই সাক্ষ্যর দিকে চেয়ে এমন একটা চাহনি দিচ্ছে যেন রাগে তার শরীর জ্বলছে। সাক্ষ্য অবশ্য তা দেখে বারবারই দিতির আড়ালে ঠোঁট চেপে হাসছে। আর দিতি রেগে তাকানো মাত্রই ভ্রু নাচিয়ে বুঝাতে চাইছে এনি প্রবলেম। কিছুটা সময় পরই রাদিফ এল। হাতে কয়েকটা তেঁতুলের আচার। মোটামুটি বাসের সামনের দিকের প্রতিটা সিটেই সুন্দরীদের সাথে সে আচারগুলোর বাহানায় এক টুকরো ফ্লার্টিং করে এসেছে। অবশেষে এল দিতিদের সিটের দিকেও। সাক্ষ্যর হাতটা তখনও দিতির কোমরেই। শাড়ির আঁচল আর দিতির খোলা চুলের জন্য খুব একটা বুঝা যাচ্ছে না সাক্ষ্যর হাতটা। রাদিফ প্রথমে এসেই দাঁত কেলিয়ে হেসে বলে উঠল। ভাবি, আপনি এমন মুখ কুঁচকে বসে আছেন কেন? নিন আচার খান। খুবই সুস্বাদু আচার। দিতির চোখ চকচক করে যেন। উচ্ছ্বাস দেখিয়ে বলে উঠল। আচার বিক্রি করছে নাকি? না ভাবি, আপনার জন্য একেবারে ফ্রি। আপনি আর অন্য সবার মতো না গি। দিতি বেশ উচ্ছ্বাস নিয়ে পুনরায় উত্তর করার আগেই সাক্ষ্য কপাল কুঁচকে বলে উঠল। সর, আচার খায় না ও। রাদিফ মুখটা বাংলার পাঁচের মতো করে দিতির দিকে চাইল। বলল।
খান না? আরে খাই রাদিফ ভাই। এদিকে দিন তো। এইটুকু দিতি বলতেই রাদিফ হাসল। উত্তর করল, অবশ্যই। আপনার মতো সুন্দরী পরীদের জন্য সব আচার ফ্রিতে দিতে পারব। রাদিফ আচার বাড়িয়ে ধরল। অন্যদিকে স্বাক্ষর বিরক্ত লাগল যেন। একবার শীতল চাহনিতে দিতির দিকে চেয়েই নিজের হাতে আচার নীল। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, রাদিফ, সর। অন্যদের দেখি। দিতি প্রায় সঙ্গে সঙ্গেই বলল, একদম না, আমায় দিন। আচার আমার খুব প্রিয়। সাক্ষ্য প্রায় শীতল চাহনিতেই নীরব ধমক নিয়ে চেয়ে চিমটি কাটল দিতির কোমরেই। বোকা দিতি চিমটিতে সঙ্গে সঙ্গেই কোমরের দিকে ফিরে বলল, উহু, কি হল? রাদিফ প্রশ্ন করল এবার। কি ভাবি? উনার হাপিপরা। বলতে বলতে নিয়েও কথাটা বলতেই রাদিফ শুন। সাক্ষ্য ফের তারা দিতে কথাদের সিটের দিকে ফিরল সে। সাক্ষ্য ততক্ষণে ঠোঁট চেপে হাসে। বিষয় নিয়ে বলে, বাসে পিঁপড়াও আছে? আশ্চর্য। দিতি প্রায় কোমরে হাত রেখেই রেগে বলল, হু, ছোট নয়, বড়সড় পিঁপড়া। পরমুহূর্তেই বলে উঠল, বুঝলাম না। আচার খেলে আপনার প্রবলেমটা কোথায় ভাই? ওইসব ভেজাল মিশ্রিত খাবার না খাওয়াই ভালো। ভেজাল মিশ্রিত কে বলেছে? আমি। দিতি ভ্রু বাঁকাল। বলল, যদি ভেজালবিহীন হতো দিতেন? এবারে গম্ভীর চাপা স্বরে উত্তর এল, না। কারণ? আপনাকে বলব কেন? দিতি মুখ ভেঙ্গিয়ে জানালায় তাকাল। মুখ বাঁকিয়ে বলল, বলতে হবেও না। দিতিরা মেয়ের বাড়িতে পৌঁছাল দুপুরের আগে আগেই। দিতি একপাশে বসেছিল কথার সাথে। একটু আগে কথাও উঠে গিয়েছে। তারপরই দিতির আম্মু কল করেছে। দিতি কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি পরেছিস? পেয়েছিস শাড়ি? এটা এখন জিজ্ঞেস করছে আম্মু? দিতি ফোঁস করে শ্বাস টেনে বলল, পেয়েছি। কোথায়? তোমার সাক্ষ্য আমার ব্যাগে। দিতি চটফটি বলতে যাচ্ছিল সাক্ষর ব্যাগে। পরমুহূর্তেই কথা বদলে নিজের ব্যাগে বলল। আর তা শুনেই তার আম্মু বলল, বলেছিলাম না, দিয়েছি আমি। সারাদিন মোবাইল দেখলে চোখে এমনই দেখবি। তোকে খুঁজে দিল। সাক্ষ্য। দিতি ফোঁস করে শ্বাস ছেড়ে মিথ্যেটাই বলল। হু, দেখ কত ভালো ছেলেটা। তবুও রাজি হচ্ছিস না বিয়ের অনুষ্ঠানে? দিতি কপাল কুঁচকায়। আহা, যদি সত্যিই খুঁজে দিত তাহলে না জানি আরও কত প্রশংসা করত। বলল, ভেবেচিন্তে দেখলাম উনার মাথা খাওয়ার জন্য হলেও বিয়েতে রাজি হওয়া উচিত। তো সাজি আম্মুকে বলে দিও আমার সমস্যা নেই। তবে এটা বলবা না যে আমি রাজি। বুঝেছ? সমস্যা নেই মানেই তো রাজি। না, সমস্যা নেই আর রাজি হওয়া একই না। উনি যেমন না পারতেই আগদে হ্যাঁ বলেছে, আমিও না পারতেই হ্যাঁ বলছি। দিতির পুনরাং অবাক হয়ে বলল, না পারতেই? তোকে জোর করেছে কে? সাক্ষ্য। তোমরা। বাড়ি বয়ে এসে বুঝিয়ে গেল। এখন পুরোপুরি না করলে তো খারাপ দেখাচ্ছে তাই। ঢং করবি না দিতি। না পারতেই হ্যাঁ বলেছে শুনলে কষ্ট পাবে ওরা। সাক্ষ্যও তো কষ্ট পাবে। আমি পারব না বলতে। কে কষ্ট পাবে? সাক্ষ্য। এহসান পাবে না? ও কি জোর করে বিয়ে করেছে তোকে যে এখন তোর অখুশিতে বিয়ের অনুষ্ঠান হবে? আমিও কষ্ট পেয়েছিলাম আম্মু। শোনো আম্মু, যদি কখনো জানতে পারো একটা ছেলে জেনে বুঝেই তোমার দুর্বলতা জেনে তোমাকে তার পিছনে ঘুরঘুর করে ঘুরিয়েছে, কি করবে? যদি জানতে পারো ভালোবেসেও ওই ছেলেটা ইচ্ছে করেই প্রকাশ করেনি, কি করবে তুমি? মাথায় তুলে রাখবে ওই ছেলেকে? এইটুকু বলেই দিতি ফের বলল, 14 বছর বয়স থেকে জ্বলছি আম্মু। একটু তো তাপ তারও সহ্য করা উচিত। তো এই কারণেই বিয়েতে রাজি দেখাচ্ছি। আর কোনো কারণ না, বুঝেছ? সাক্ষ্য করা বন্ধ করো এবারে। সাক্ষর কানে এই খবর পৌঁছাতে দেরি হল না। বিয়েবাড়ি থেকে আকদ শেষে শামীমের বাসায় ফেরার পরই কথাটা কানে এল। এত সহজে রাজি হয়ে এ দিতিকা তাসনিম? এত সোজা মেয়ে তো সে নয়। মাথায় আসলে ঘুরছেটা কি? সাক্ষ্য পা এগিয়ে রুমের দ্বারেই এল। দরজাটা আটকানো ভেতর থেকে। সাক্ষ্য দুটো টোকাই দিল। ওপাশ দরজা খোলা হলো না দেখে ছোট করে বলল, দরজা খুলুন।
দিতি প্রায় তার একটু পরই বলল, কথাকে ডাকুন তো একটু। দরকার আছে। কি কাজে? দরকার আছে মানে দরকার আছে তো। ডাকুন। সাক্ষ্য না পারতেই কথাকে ডেকে দিল। এক রুমে নিধি সহ বসা ছিল। নিধি এতক্ষণ তাকে দিতি আর সাক্ষ্যকে নিয়েই জিজ্ঞেস করছিল। সে এখনও বোধহয় বিশ্বাস করে উঠতে পারছে না সাক্ষ্য সত্যি সত্যিই বিয়ে করেছে। তাও তাদেরই ডিপার্টমেন্টের দিতি। যে নিধি একটু একটু করে অনুভূতি সাজাল, ভেবেও নিয়েছিল বন্ধুর বোন বলে তার অনুভূতিকে অসম্মান করবে না সাক্ষ্য। অথচ এখন শুনছে সাক্ষ্য বিবাহিত। নিধির রাগ হবে না? কথা এল। এসেই দরজা আটকিয়ে দেখল দিতি পিন খুলতে নিয়ে পিক বাঁকা করে ফেলেছে প্রায়। শাড়িটাও একটুখানি ছিঁড়ে গেল যেন। পিনের মাথাটাও বাহু আর কাঁধের সংযোগস্থানে আটকে চিরচিরে রক্ত বের হয়েছে। কথা ছোটশ্বাস ফেলে। ধৈর্যবিহীন দিতির থেকে এর থেকে ভালো কিছু আশা করাও যায় না অবশ্য। বলল, এমন তাড়াহুড়ো করছিলি কেন? ব্যথা লাগছে? আরে একটুই। ভালো হয়ে যাবে। অতঃপর কথা বেরিয়ে গেল। সাক্ষ্য জিজ্ঞেস করাতে বলল পিন গেঁথে গিয়েছিল তাই। দ্বিতীয় ততটা সময়ে অন্য ড্রেস পরে চেঞ্জ করে নিয়েছে। সাক্ষ্যকে দেখেই বলল, আপনার জন্যই আমার শাড়িটা ছিঁড়ে গেল। এত ডাকাডাকি করতে হবে কেন? দিতির পিনটা আগেই আটকে ছিল। শাড়িটাও সাক্ষ্য ডাকার আগেই ছিঁড়েছে। তবুও দোষটা সাক্ষ্যর উপরই ছাপাল। সাক্ষ্য শুনল। ধীর পায়ে ঘরে ঢুকে বলল, ধৈর্যহীন মানুষজনদের এমনই হয়। দোষ রাখে অন্যের উপর। আপনারই দোষ। হু, আপনার তো কোনো দোষ নেই। সাধু মহিলা আপনি। সাক্ষ্য ঘুরে চাইল। আচমকা দিতির কাঁধের দিকে চোখ রেখে প্রশ্ন ছুড়ল, কোনো জায়গায় কেটেছে? কে বল কেটেছে? সাক্ষ্য এবারে ঝুঁকল একটুখানি। শীতল কণ্ঠে বলল, আপনাকে নিয়ে এলাম অক্ষত অবস্থায়। যাবেন পিন গেথে? দায়িত্বের অবমাননা হয়ে যাবে না? কথা বলেছে? পিন গেথে কেন যাব? একটুখানি লেগেছিল। ঠিক হয়ে গেছে এখন। ঠিক হলেই ভালো। এইটুকু বলেই ফের আবার প্রশ্ন ছুড়ল, পার্মানেন্ট সংসারে রাজি হয়ে গেলেন? এত ভালো কবে থেকে হয়েছেন? দিতি সাক্ষ্যর চোখে তাকাল ততক্ষণে। সাক্ষ্য ততক্ষণে কাঁধের দিকটায় জামার গলাটা সরিয়ে অল্প রক্তের রেশ থাকা অংশটায় আঙ্গুল বুলিয়ে ফের বলল, একই রুমে খুনোখুনি হয়নি বলেই কি সংসার করতে রাজি হয়ে গিয়েছেন? নাকি অন্য প্ল্যান? দিতি ছটফট দাঁড়িয়ে বলল, কে বলল আমি রাজি? না পারতে হ্যাঁ বলেছি। আম্মু ইমোশনালি বলেছে তাই। সাক্ষ্য পা এগোতে এগোতেই ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তাই? দিতি পেছাল। উত্তরে ধীর গলায় জানাল, তাই নয়তো কি? ইচ্ছে করে নেচে নেচে সংসার করতে চাইব আপনার সাথে? দিতির পিঠ প্রায় দেওয়ালেই ঠেকল। সাক্ষ্য তখন চোখে হেসে দুই হাত রাখল দিতির দুই পাশেই দেওয়ালে। ঝুঁকে দিতির চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলে, চাইবেন না? না। সাক্ষ্য ঝুঁকতে ঝুঁকতে প্রায় দিতির মুখের দিকে এল। ফু দিয়ে দিতির কপালে পড়া চুলগুলো উড়িয়েই বলে উঠল, শিওর? সাক্ষ্য এবারে দিতির কানের কাছে মুখ নিয়েই ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ বলতে বুঝে শুনে হ্যাঁ বলা উচিত ছিল ম্যাম। পরে যদি পস্তান? সাক্ষ্য এহসান আবার সবার সামনে অতিভদ্র পুরুষ হলেও আম্মুর পুত্রবধূর সামনে খুব একটা ভদ্ররূপ দেখাবে না। সাক্ষ্য এবারে দিতির কানের কাছে মুখ নিয়েই ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ বলতে বুঝে শুনে হ্যাঁ বলা উচিত ছিল ম্যাম। পরে যদি পস্তান? সাক্ষ্য এহসান আবার সবার সামনে অতিভদ্র পুরুষ হলেও আম্মুর পুত্রবধূর সামনে খুব একটা ভদ্ররূপ দেখাবে না। দিতি একদম দেওয়ালের সাথে সিটিয়ে রইল। যেন আরেকটু হলেই দেওয়াল পেরিয়ে যেতে পারলেই বেঁচে যাবে। বলল, এমনিতেও কী বা ভদ্ররূপ দেখিয়েছেন হ্যাঁ বলার আগ অবধি? সাক্ষ্য চাইল। নিজের পুরু ঠোঁট জোড়া এবারে দিতির কানে ছুঁয়ে বলে উঠল, অভদ্রই বা কি দেখালাম ম্যাম? দিতি যেন শিরশিরে এক অনুভূতির শিহরণে কেঁপে উঠল কেমন। এত কাছে আসলে তো দিতি এমনিতেই মরে টরে যেতে পারে। এই যে কলিজা কেমন লাফাচ্ছে। দিতি প্রায় দেওয়ালের সাথে সিটে গিয়েই বলল, একা পেলেই এমন গা ছুঁই ছুঁই স্বভাব দেখিয়ে কি বুঝাতে চান? ভ্রু নাচিয়ে বলল সাক্ষ্য, অনেক কিছু। আপনি বুঝতে চান? না। সাক্ষ্য হেসে ফেল।
এবারে বাম হাতের তর্জনীতে দিতির কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে কানে গুজে দিল খুব যত্ন করে। ঠোঁট চোরা দিতির হলদে ফর্সা কপালে ছুঁয়ে দিয়ে চুম্বন আকল সময় নিয়ে। অতঃপর ওভাবেই বলল, বুঝতে হবে না। আমার ওয়াইফ এমনিতেই বুঝে যায় সব। শুধু একাডেমিক রেজাল্টটা একটু কাঁচা আর নয়তো সব দিকেই খুব ট্যালেন্ট। তো একাডেমিক রেজাল্ট কাঁচা হলে আপনার কি, রেজাল্ট তো আমার। দিতি রাগ রাগ ভাবটা ধরে রাখতে পারল। স্বাক্ষর ঠোঁট জোড়া তখন দিতির মসৃণ কপালে দীর্ঘ চুম্বনে আবদ্ধ। দিতি সম্ভবত রেগে থাকলেও কোনো এক ভালো লাগার আবেশে সে নিজের রাগটা তখন দেখাতেই পারল না। কপালের গভীর চুম্বনটায় সময় পের হতে হতেই চোখ বুঝে ফেলে। রাগ ভুলে বুকের ভেতর দ্রুত হৃদস্পন্দন জুড়ে দেওয়া হৃৎপিণ্ডকে বারবার যেন বলছে শান্ত হতে। তবুও শুনছে না। দিতির কাছে স্পর্শটা খারাপ লাগেনি, বরং ভালো লাগছে। আর এই ভালো লাগার জানানেই বোধহয় হাত পা অবধি কেমন কাঁপছে। দিতি চোখ খুলল একটু পর। ভালো লাগার জানানটা সাক্ষ্যকে না দিয়ে বলল, আমার কপালটা ক্ষয়ে যাবে আপনার দাড়ির জন্য। সরুন। সাক্ষ্য এবারেও নিঃশব্দে হাসে। বলে উঠল, ক্ষয়ে যাক, ক্ষতি কি? এইটুকু বলেই সাক্ষ্য দিতির নাকে নামিয়ে আনো ঠোঁট জোড়া। নিঃশব্দে হেসে চুমু আকল দিতির নাকে। দিতির নাকটা কি ভীষণ আকর্ষণীয়, যাতে জবলজবল করছে একটা চকচকে নাকফুল। কত মিষ্টি লাগে। সাক্ষ্য এবারে বলল, দিতি। দিতির কেমন যেন লাগল এই ডাকটা শুনে। দিতিকা তাসনিম, মিসেস সাক্ষ্য এহসান সব শোনা হলেও এমন কাতর স্বরে দিতি ডাকটা সে এর আগে কখনো শুনেনি। দিতি তাকাল সাক্ষ্যর চেহারায়। চাহনি তার ঠোঁটজোড়ার দিকেই। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে। দিতি সে চাহনি পরখ করেই উষ্ণ শ্বাস প্রশ্বাসে বেসামাল অনুভূতিকে সামলাতে হিমশিম খেয়ে বলে উঠল, কি? আপনাকে জ্বালাতে মন চাইছে হুট করে? বেশি না, একটু। এইটুকু বলেই সাক্ষ্য যখন ঠোঁট এগিয়ে আনছিল দিতির বুকের ভেতর কেমন যেন করল। এক মুহূর্তে পাশে সরে গিয়ে বলল, শুনুন, বিয়েতে হ্যাঁ বলেছি মানে কি আপনার জোরজবরদস্তি মেনে নিব? হ্যাঁ বলাতেই এমন করছেন, আপনার বাসায় গেলে তো শুনুন, দিতির কিন্তু হাত চলে খুব বলে দিলাম গু। সাক্ষ্য হেসে তাকায়। ভ্রু নাচিয়ে বলল, জোরজবরদস্তি? ছিহ! আমি জোরজবরদস্তি ছাড়াই ওয়াইফকে কাছে টানতে জানি। দিতি ভ্রু বাকাল। প্রায় সঙ্গে সঙ্গেই বলল, এর আগে কয়জন ওয়াইফ ছিল আপনার? যেভাবে বলছেন মনে হচ্ছে 1000 জনকে কাছে টেনেছেন। স্বাক্ষর চোখ ছোট ছোট হয়ে এল যেন। বলল, একজনকে আম্মু গলায় ঝুলিয়ে দিয়েছে। এরপর থেকে আর শান্তি পাচ্ছি না। বুক জ্বালাপোড়া শুরু হয়ে গিয়েছে গ্যাস্ট্রিকের সমস্যার মতো। বোধহয় আলসারও হয়ে যাচ্ছে এতদিনে। আবার 1000 জন। 1000 জনের জন্য খুব আফসোস। চলুন আপনাকে 1000টা বিয়ে করিয়ে দেই তাহলে। সমস্যা সলভড। নো প্রবলেম। আপনার মাথায় ঝুলিয়ে দিব ওই 1000 জনকে। দিতি ছটফট করেই বলে উঠল, আপনার বউ আমি কেন পালব? সাক্ষ্য মাথা নাড়াল। বলে উঠল, অ্যাকচুয়ালি আমিও এটাই বলতে চাইছি। আমার বউ তো আমিই পালব। কিন্তু সুযোগ দিচ্ছেন কোথায়? জলদি আসুন আমার বাড়িতে। বউ পালা তো প্রত্যেক স্বামীর দায়িত্ব, তাই না? দিতি নিজের কথার প্রেক্ষিতেই এমন উত্তর পেয়ে গাল বাকাল। এখন দায়িত্ব দেখাচ্ছে? ঠং এসব। সাক্ষরা বাইরেই কথা বলছিল। একটা রুম দিতি আর সাক্ষর জন্য ছেড়ে দিয়ে বাকি একটা রুমে ছেলে 4 জন আর একটা রুমে মেয়ে 3 জন থাকবে। শামীমের বাসায় 3টেই রুম। দিতি তখন বেলকনিতে মিহুর সাথে কথা বলছিল। আচমকাই মিহু বলে উঠল, দিতি জানিস, নিধি নাকি সাক্ষ্য স্যারের সাথে ঘুরতে গিয়েছে। এই জন্যই নাকি সাক্ষ্য স্যার ছুটি নিয়েছে। এদের নিশ্চয় বিয়ে টিয়ে হয়ে গিয়েছে বুঝলি? নয়তো এত কি মেলামেশার কারণ? দিতি শুনল। নিজেরই বরের সাথে অন্য মেয়েকে জড়াচ্ছে শুনে কিঞ্চিত রাগও হল। কবে গেল নিধি সাক্ষ্যর সাথে ঘুরতে? এই 2 দিন তো সেও সাক্ষ্যর সাথে ছিল। দিতি নীরব রাগ নিয়ে বলল, কে বলেছে তোকে ঘুরতে গিয়েছে? আরেহ নিধি 2 দিন আগে বলেছে ঘুরতে যাবে সাক্ষ্য স্যারের সাথে। 2 দিন নাকি সাক্ষ্য স্যার ভার্সিটিতে আসবে না। এখন তো সত্যি সত্যিই 2 জনে আসেনি। ডিপার্টমেন্টের গ্রুপে এই নিয়ে আলোচনাও চলেছে। দেখিসনি? দিতিতপ্ত মেজাজ নিয়ে বলল, তো
2 দিন আসেনি মানেই একসঙ্গে ঘুরতে যাবে নাকি? তোদের এসব গুজব ছড়াতে বলেটা কে? দুইজনই একসঙ্গে 2 দিন আসেনি ছাগল। নিধি কি এমনি এমনি মিথ্যে বলবে নাকি? আসলেই তো। নিধি শুধু শুধু মিথ্যে বল কেন? ঘুরতে তো আসেনি তারা। বিয়ের ইনভাইটেশনে এসেছে। তাও 2 জন একসাথে। তাহলে কি আগেও নিধি এমন মিথ্যে বলে বলে ডিপার্টমেন্টের সবার কাছে নিজেকে আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখত? দিতি বুঝল না। তবে দাঁতে দাঁত চেপে বলল, ছাগল, আমিও তো 2 দিন আসিনি। তো আমিও কি ঘুরতে গিয়েছি ওদের সঙ্গে? এসব ছ্যাবলামো করিস কি করে? এইটুকু বলেই দিতি রেগে ফোন রাখল। রাগ হচ্ছে। মিথ্যে জেনেও রাগ হচ্ছে তার। অতঃপর ওভাবেই বেলকনিতে বসে রইল সে। অন্ধকারে বসে থাকল আলো না জ্বালিয়েই। কিছুটা সময় আগেই কথা কয়েল দিয়ে দিয়েছে যাতে মশা না কামড়ায়। দিতি ওভাবেই বসে থাকার মাঝে সাক্ষ্য এল। বুকে হাত জোর করে পিছনে দাঁড়াতেই দিতি বুঝে উঠল এটা সাক্ষ্য। সাক্ষ্যর গায়ে একটা সুবাস আছে, যা এই 2 দিনে স্পষ্টই আয়ত্তে নিয়ে নিয়েছে সে। দিতি তা বুঝে উঠেই ডিপার্টমেন্টের গ্রুপটায় ঢুকল। অতঃপর গলা উঁচিয়ে উঁচিয়ে শুনিয়ে বলে উঠল এক একটা বাক্য। কি রে? সাক্ষ্য স্যার আর নিধি তো একসাথে মিসিং। এদের 2 জনের মধ্যে নির্ঘাত কিছু আছে। আম শিওর। এই 2 জনকে আসলেই সুন্দর মানায়। সেদিন যে অনুষ্ঠানে গান গাইল, আসলেই দারুণ মানিয়েছে 2 জনকে গি। নিধি তো বলেছিল সাক্ষ্য স্যার সহ একসঙ্গে ঘুরতে যাবে। তার মানে সত্যিই ঘুরতে গেছে? বাহ বাহ। দিতি এরকম আরও কয়েকটা বাক্য বলে তারপরই থামল। সাক্ষ্য শুধু শুনে আসন্ন ঝড় বুঝে উঠেই এগিয়ে এসে ফোনটা নিল নিজের হাতে। গা স্বরে বলল, সারাক্ষণ এসবের মধ্যেই পড়ে থাকেন কেন? এসব কথোপকথন দেখতে হয় কেন? দেখতে মন চায় তাই। দেখতে মন চাইলেও দেখবেন না। সংসারে আগুন লাগবে তো আমার, তাই না? জেনে বুঝে কি করে লাগতে দেই আগুন? দিতি থমথমে মুখ করেই দাঁড়িয়ে থাকল। সাক্ষ্য ফের বলল, রেগে থাকার কারণ কি? আমি কাকে নিয়ে ঘুরতে এসেছি তা তো আপনার জানার কথা। দিতি জানে। তবুও রাগ হচ্ছে। আর রাগ হচ্ছে বলেই ফোনটা নিয়ে চলে যেতে যেতে বলল, ঘুমাব। হ্যাঁ বলেছি বলে ঘুমের মধ্যে সুযোগ নিতে চাইলে কিন্তু সোজা নিধির সাথে বিয়ে দিয়ে দিবগু। অতঃপর রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে গত 2 দিনের গ্রুপের সমস্ত মেসেজই পড়ল সে। চোখে ঘুম ঘুম তবুও পড়ল। যতক্ষণ না শেষ হলো ততক্ষণই দেখে গেল। অতঃপর এক পর্যায়ে চোখে ঘুম নামতেই মোবাইলটা আছড়ে পড়ল দিতির মুখের উঠে। ঠোঁটের এক কোণে ঠপাস করে পড়াতেও ব্যথাটা ঠোঁটেই পেল। অতঃপর চোখে ঘুম ছুটিয়ে মোবাইলটা একপাশে রেখে আবারও ঘুমাল। সাক্ষ্য রুমে এল একটু পর। দিতি ততক্ষণে ঘুমে অচেতন। একটু আগেও রাগে থমথমে করে রাখা মুখটা এখন কি নিষ্পাপ দেখছে। কি ভীষণ বাচ্চা বাচ্চা। সাক্ষ্য হাসে নিঃশব্দে। অতঃপর বৃদ্ধাঙ্গুলিতে দিতি নাকে বুলিয়ে হেসে বলল, আম্মু বোধহয় আমার কপালে একটা পাখির ছানা জুটিয়ে দিয়েছে। দেখলেই আরাম আরাম লাগে কেমন। এইটুকু বলেই সাক্ষ্য আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়েই পাশের জায়গাটুকুই দখল করল। অতঃপর মৃদু আলোতে দিতির মুখটা দেখতেই দেখতেই বাহুডোরে আগলে নীল দিতিকে। পাখির ছানার ন্যায় আদর আদর মুখটা বুকে জড়িয়ে আলতো করেই টুপটাপ কয়েকটা চুমু দিল দিতির চোখে মুখে। শেষ চুমুটা দিতির নাকে দিতেই দিতব নড়েচড়ে উঠল যেন। চোখজোড়া হালকা মেলে খেয়াল করার চেষ্টা করল কি হচ্ছিল। নাকে ভিড়ল কেমন সাক্ষ্যময় ঘ্রাণটা। তারপরই চোখে পড়ল সর্বপ্রথম সাক্ষ্যর চোখ বুঝে রাখা নিষ্পাপ মুখ। দিতি চেয়ে থাকল। ভাবল সাক্ষ্য ঘুমিয়ে গিয়েছে। অথচ সজাগ বুকে জড়িয়ে পড়ে রইল। আর ঘাড়ত্তারা দিতি তখনও ফ্যালফ্যাল করে চেয়ে আছে ঘুমন্ত মুখটার দিকে। একটু আগের রাগ ভুলে সাক্ষ্যর চোখে মুখে ঠোঁটে আঙ্গুল বুলাতে বুলাতেই সাক্ষ্যময় সুভাষটা খুব করে নিতে চাইল। এত সুন্দর কেন সুভাষটা? দিতির তো খুব ভালো লাগে সাক্ষ্যময় এই খুশবুটা। দিতি হুট করেই ঠোঁট ছোয়াল সাক্ষ্যর গলার দিকটায়। আওড়াল, সাজি আম্মুর এত সুন্দর ছেলে আল্লাহ কেন দিল? সবাই কেমন তাকিয়ে থাকে, আমারও তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। শুধু দেখতেই ইচ্ছে হয়। সজাগ সাক্ষ্য বউয়ের কান দেখে মনে মনেই হাসল। মনে মনে বিড়বিড় করল, ঘুমন্ত অবস্থায় আমাকে সুযোগ নিতে না করে এখন নিজেই সুযোগ নিচ্ছেন ম্যাম। নো প্রবলেম, নিন। আমি সময় মতো উসুল করে নিব।
গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।